অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৭০% মানুষ। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন জল্পনা কল্পনা। খালেদা জিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি আদায়ে অনড় শিক্ষকরা, ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা, ক্ষুব্ধ অভিভাবকরা। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সোনালী সারাদিনে। আপনাদের সাথে আছি আমি নাভিদ হাসান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউশন IRI এর দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে। IRI's সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯% বলছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, আর ৭০% জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক শারীরিক অবস্থার পাশাপাশি বিদেশে চিকিৎসা নিতে পারবেন কিনা এসব প্রশ্নে যখন জল্পনা কল্পনা চলছে, তখন বিএনপি নেতাদের ভিন্ন ভিন্ন মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এদিকে সার্বিক সহযোগিতা দিতে ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতির মাঠে একটা কথা প্রায় শোনা যায়, বিএনপির সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো না। এ ব্যাপারটা সত্য না মিথ্যে তা এক বিশাল আলোচনার বিষয়। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে তার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক গুণে এই ব্যাপারগুলোর অনেক ঊর্ধ্বে তার প্রমাণ আরেকবার পাওয়া গেল। তাই তো খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য মোদী প্রার্থনা করছেন বলে নিজেই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। যিনি দীর্ঘদিন বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন, তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের প্রার্থনা ও শুভকামনা। যে কোনোভাবে পারি সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ভারত। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেছিলেন, বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের উপর। এর মধ্যে রোববার রাতে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে। এরপর সোমবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। গণমাধ্যমে আসা বিভিন্ন ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তারেক রহমান কি সত্যি দেশে ফিরছেন নাকি আবারও গুজব? লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই তারেকের সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে জল্পনা আরো বেড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
এদিকে মঙ্গলবার সকাল 11টার দিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এই বক্তব্যের সূত্র ধরে সোনালী নিউজের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতা এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলে কেউ এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এর আগে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। যদিও সালাউদ্দিন আহমেদ 5 দিনের সফরে আজ সকালে তার নির্বাচনী এলাকা কক্সবাজারে গিয়েছেন। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সালাউদ্দিন যে সময়টাতে ঢাকায় থাকবেন না সে সময় তারেক রহমানের দেশে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ সালাউদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুবই বিশ্বস্ত এবং কাছের মানুষ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি এখন তুমুল আলোচনার। কেউ বলছেন তারেক রহমান আসবেন, তবে মিডিয়া সহ সারা দেশের মানুষের নজর এড়াতেই কৌশলের অংশ হিসেবে সালাউদ্দিন কক্সবাজারে গিয়েছেন। এদিকে আজ এভারকেয়ার হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। গতকাল পর্যন্ত হাসপাতালের সামনে কোনো ব্যারিকেড ছিল না। সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমে জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের প্রায় 50 জন সদস্য এখন সে জায়গায় মোতায়েন আছে। এদিকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর 2 ক ধারার ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে। এই প্রজ্ঞাপন অবিলম্বেই কার্যকর করা হবে। এই প্রজ্ঞাপনটি আসার পরই অনেকে এর সাথে তারেক রহমানের দেশে আসার একটি যোগসূত্র খুঁজে বেড়াচ্ছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ট্রাভেল পাস তারেক রহমান চাইলেই ইস্যু করা হবে। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি কি এখনো চাননি? সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমার জানা মতে তিনি এখনো ট্রাভেল পাস চাননি। দাবি আদায়ে কর্মবিরতিতে অনড় সরকারি শিক্ষকরা। দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বার্ষিক পরীক্ষা ব্যাহত হচ্ছে। কোথাও স্থগিত তো কোথাও প্রধান শিক্ষকরা একাই পরীক্ষা নিতেই হিমশিম খাচ্ছেন। এতে সরাসরি ভুক্তভোগী কোমলমতি শিক্ষার্থীরা। সহকারী শিক্ষকদের এই কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরাও চান দ্রুত সমাধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরীক্ষাটা দেওয়ার কথা ছিল, বাট আমরা তো পরীক্ষাটা দিতে পারলাম না। লালমনিরহাট সহ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। এতে স্থগিত হয়েছে বার্ষিক পরীক্ষা। নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। আমরা এত কষ্ট করে যে পড়লাম, পরীক্ষাটা দেওয়ার কথা ছিল, বাট আমরা তো পরীক্ষাটা দিতে পারলাম না। মনে হচ্ছে যে পরীক্ষাটা হইলে ভালো ছিল, পরীক্ষাটা হওয়ার পরে বন্ধ দিলে ঠিক আছিল, যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসছি। লালমনিরহাট জেলায় অন্তত 8টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। দাবি আদায়ে শিক্ষকরা শ্রেণীকক্ষ বর্জন করে কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা বলছেন, একই দায়িত্ব পালন করলেও তাদের দীর্ঘদিন ধরে বেতন ও গ্রেডের পদোন্নতিতে বৈষম্যর শিকার হতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের। তো এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা না হয় আমরা এই কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমাদের কর্মবিরতির কারণটা হলো যে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 4 দফা দাবি, এই দাবিটা অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। এদিকে গত 27 নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও পরীক্ষা বর্জন সহ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, সহকারী শিক্ষকরা শ্রেণীকক্ষে না থাকলেও প্রধান শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করছেন। আজকে পরীক্ষা ওদের একটু সমস্যা হয়েছে, তো এটা কোনো সমস্যা না। আমরা পরবর্তীতে এই পরীক্ষাটা আমরা আবার তারিখ দিয়ে আমাদের যেভাবে নেওয়া উচিত আমরা সুষ্ঠুভাবে আবার সেটা আমরা গ্রহণ করব। এদিকে অভিভাবকদের দাবি, শিক্ষক সমাজের বৈধ দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। অন্যথায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এখন আজকে হঠাৎ করে বাচ্চারা সবাই পরীক্ষা দিতে আসে ফেরত গেল, এটা আর কি খারাপ লাগার বিষয়। এখন স্যারেরা হয়তোবা 2-4 দিন পরে এটা করতে পারতো। শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করায় সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা
অধ্যাপক ডক্টর CR আবরার। শিক্ষা উপদেষ্টা বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের শামিল। পুকুর পাড়ে নিথর পড়ে আছে 8টি কুকুরছানার দেহ, আর পাশে পাগল প্রায় মা কুকুরদের আর্তনাদ। পাবনার ঈশ্বরদীতে সরকারি কর্মকর্তার স্ত্রী বস্তায় ভরে নবজাতক কুকুরছানাগুলোকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে স্তম্ভিত স্থানীয়রা। এ ব্যাপারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাটিতে পড়ে আছে নিষ্পাপ কুকুরছানাগুলোর নিথর দেহ, পাশেই চাপা আর্তনাদ করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করছে পাগল প্রায় মা, যেন সৃষ্টিকর্তার কাছে অভিযোগ দিচ্ছে কি দোষ করেছিল তার দুধের বাচ্চাগুলো, কোন অপরাধে নিষ্ঠুর পাষণ্ড এই মানবজাতি করলো ছোট্ট প্রাণগুলোকে। সম্প্রতি এমনই একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে। পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। এলাকার সবার আদরের কুকুর টম 8টি ফুটফুটে বাচ্চা প্রসব করে। ভালোই চলছিল ফুটফুটে বাচ্চাদের নিয়ে তার খুনসুটিময় দিন, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে ঘটল এক দুর্বিষহ ঘটনা। গত রোববার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় চিৎকার আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। ঠেকাই সেরে বললাম যে স্যার আপনারা 4টা ফ্যামিলি ওখানে থাকেন, বাচ্চাগুলা কোথায় গেল কেউ দেখলেন না। বলার পরে উনি মোটরসাইকেল টান দিতেই ওনার ছেলে মোটরসাইকেলের পিছনে ছিল। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। সেই অনুযায়ী আমি আর সেলিম ভাই ওই কথা অনুযায়ী পুকুরে খুঁজতে যায় দেখি যে একটা ব্যাগ পড়ে আছে। ওখানে আরেকজন লোক ছিল লিটন নাম, ওনাকেও ডাক দিলাম। ডাক দিয়ে ওনার সামনে একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠাইলাম, উঠাই খুলে দেখি ওনার ভেতর বাচ্চা 8টা। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকে পারতেছে। আজ সকালবেলা সেলিম ভাই জাহাঙ্গীর ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে একটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। পাওয়ার পরে এই যে আমাদের এসিলেন্ট স্যারকে, আমাদের পিআইও স্যার, খাদ্য অধিদপ্তরের স্যার, ইউনো স্যার সবাইকে দেখাচ্ছে। ইউনো স্যার আশ্বস্ত করেছে যে এটা সুষ্ঠু বিচার ব্যবস্থা করবেন। মা কুকুরটির আমার আর্তনাদ শুনে আর বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মচারীরা। পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রী বস্তাবন্দি করে 8টি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে। আমাদের ইউনো স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুষ্ঠু হব। আমি দেখছি, আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিক ভাবে কুকুরের বাচ্চাগুলো হত্যা করা হয়েছে। ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে করেছে। যে এভাবে অমানবিক ভাবে এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এটাকে যেন শক্তভাবে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জানান, তিনি নিজেও কুকুরটিকে ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে কাজের মহিলাকে দিয়ে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে বাচ্চাগুলো কোথায় ফেলাইছে না কি করে সত্যি কথা বলে, তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুর দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলছে যে কুকুরে বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, তো উনি নাকি নিজে বাইরে ফেলাই দিচ্ছেন। লাজি না দেখেন, আমি এখন কি বলবো, আমি যেটুকু জানছি, আমি এটা নিয়ে কালকে থেকে খুব ছিলেবেলা করছি কে কি করলো, কি কেন করলো এটা। এখন আমি যখন এটা বাসাতে শুনতে পারলাম তখন আমি মর্মা হচ্ছে যে আমি কি বলবো কি করবো। কুকুরছানা হত্যার বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানে আমি যখন শুনলাম আজকে সকালবেলায় যে ঘটনার কথা বলছি নাকি, শোনার পরে আমরা আসলে এটা একটু যাচাই করছি, পর্যালোচনা করছি যে আসলে ঘটনাটা কারা ঘটেছে, যারা এর সাথে জড়িত আছে মানে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে তাদের বের করে দেবো, অন্যান্য ব্যবস্থা নিবো আর কি। যাচাই বাছাই করে আমি দেখছি যে এটা আসলে কি করছে।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। আদিয়ালা কারাগারের বন্দী এই নেতার সঙ্গে তার পরিবার বা দলীয় কেউই দেখা করতে পারছেন না। স্বজনরা আশঙ্কা করছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটারের বর্তমান অবস্থার বিষয়ে কিছু একটা লুকানো হচ্ছে। এই উত্তেজনার মধ্যে রাওয়ালপিন্ডিতে আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে ইমরান খানের পরিবার বলছে ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও তার বেঁচে থাকার দৃশ্যমান কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এবারে খেলার সংবাদ। নেইমার বা ভিনিসিয়াস দুজনের নামই যেন প্রশ্নবিদ্ধ হয়ে গেল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক করা এক মন্তব্যে। সেলেসাওদের এই ইতালিয়ান কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৯০% ফিট হলেই চলবে না, শতভাগ প্রস্তুত না হলে তাদের জায়গা নেই ব্রাজিলের বিশ্বকাপ দলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তবে কি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে আর খেলতে পারবেন না নেইমার জুনিয়র? অথবা সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন আরেক তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র? এই ধরনের শঙ্কাগুলো মূলত জাগছে ব্রাজিলের কোচ আনচেলত্তির এক মন্তব্যের পরই। এই ইতালিয়ান ম্যানেজার সরাসরি বলে দিয়েছেন, যদি নেইমার কিংবা ভিনিসিয়াস শারীরিকভাবে ৯০% ফিট থাকেন, এরপরও তিনি তাদের ব্রাজিল দলে ডাকবেন না। 5 বারের বিশ্বকাপ জয়ী দলটিতে আসলে কি হচ্ছে, চলুন তো একটু বোঝার চেষ্টা করি। সম্প্রতি ব্রাজিলের টিভি চ্যানেল রেকর্ডের অনুষ্ঠান স্পোর্ট রেকর্ডে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আনচেলত্তি। অনুষ্ঠানে আনচেলত্তি বলেছেন, ভালো খেলোয়াড়ের অভাব নেই, যারা শতভাগ ফিট তাদের বেছে নিতে হবে আমাকে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়াস ৯০% ফিট হলেও যে শতভাগ ফিট, আমি কিন্তু তাকে ডেকে নেব। কারণ ব্রাজিল এমন একটা দল যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আক্রমণ ভাগে। সেখানে আমাদের বেশ কজন ভালো খেলোয়াড় আছে। ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল চোটের কারণে তখন তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটি নিয়মিত নয়। সম্প্রতি বাঁ পায়ের হাঁটুতে চোট নিয়েই সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে খেলতে মাঠে নেমে পড়েন এবং গোল করেন নেইমার। তাই নেইমারের ক্রমাগত চোট নিয়ে সহানুভূতিও প্রকাশ করলেন আনচেলত্তি। তিনি বলেন, সে অসাধারণ প্রতিভা, তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ছে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারছে না। তবে মূল কথা হচ্ছে ২০২৬ বিশ্বকাপে দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে। অন্যদিকে জানা গিয়েছে ভিনিসিয়াসের সঙ্গে কোনো ঝামেলা হয়নি আনচেলত্তির। মূলত চোটে আক্রান্ত কেউ দলে সুযোগ পাবেন না, এই ব্যাপারটা বোঝানোর জন্যই ভিনির উদাহরণ দিয়েছিলেন ব্রাজিলের ইতালিয়ান ম্যানেজার। এদিকে এবছর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে আনচেলত্তির দল। এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন তিনি। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। 30 দিনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি। তার দেওয়া চ্যালেঞ্জে ফেল করলে সিলেটে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার মজার প্রস্তাবও দিয়েছেন তিনি। মুহূর্তে এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে ভক্তদের মাঝে। এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাড়িতেই নারী, এই কথাটি যেন বারবার প্রমাণ করেন বাংলা সিনেমার জনপ্রিয় তারকা পরিমণি। রুচিশীল শাড়ি ও নান্দনিক সাজে প্রায় নজর কাড়েন তিনি। বাংলাদেশে ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে এবার নতুন উদ্যোগে নিলেন এই নায়িকা। শুরু করলেন এক ভিন্ন ধর্মী চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা 30 দিন শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিমণি ঘোষণা দেন, আজ থেকে আগামী 30 দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে আরো লেখেন যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা। তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। অভিনয়ের ফ্যাশন সব ক্ষেত্রেই পরিমণি এখন দাপুটে উপস্থিতির আরেক নাম। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন ব্র্যান্ড বডি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে পরিমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরো এগিয়ে দেবে।
দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।